আমাদের প্রজেক্টের মূল বিষয় হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি। আমাদের প্রজেক্টের জন্য আপনার কিছু সাহায্যের প্রয়োজন রয়েছে আমাদের, তো সেই বিষয়ে কিছু কোয়েশ্চেন আছে আমাদের কলকাতা শহরে প্রত্যেক দিনই 9টা থেকে 9:30 টাইমে মানে অনেকজনই ওয়াটার সংগ্রহের জন্য যান বিভিন্ন রকম এলাকায়। এরকম এই মুহূর্তে দেখো যেটা হয়, আমাদের বর্জ্য যে কালেকশন যেটা এখন আমরা ড্রাই এবং ওয়েট এই দুটো আলাদা করে সেগ্রিগেশন করে আমরা কালেক্ট করি। তো এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের দুটো ধরনের ডাস্টবিন অথবা বালতি দেওয়া আছে, একটা নীল রঙের আর একটা সবুজ রঙ। তো একটাতে আমরা ওয়েট ওয়েস্ট যেটা নীল রঙের ইয়েতে আমরা কালেক্ট করি, আর ড্রাই ওয়েস্ট যেটা সবুজ রঙের ইয়েতে কালেক্ট করি। ড্রাইটা ব্লুতে করি আর সবুজটাতে আমরা ওয়েট ওয়েস্টটা করি। তো এবার এইটা পুরো মানে এটা পুরো পরে এটা একটা সেপারেট টিম আছে এই সেগ্রিগেশনে যেটা কাজ করে। এখানে আমাদের প্রায় এই এটা কাজ করে প্রায় 12 জন রয়েছে যারা খালি এই সেগ্রিগেশন নিয়ে কাজ করে। এটা ছাড়া সকালবেলার যে এমনি যে ঝাড় দেওয়ার যে নোংরা অথবা যে নোংরাটা মানে ইয়েতে পড়ে থাকে, ডাস্টবিনে পড়ে থাকে অথবা রাস্তায় পড়ে থাকে, সেটা কালেক্ট করার জন্য আলাদা যারা সুইপাররা রয়েছে তারা সেটা কালেক্ট করে। তো এই দুটো প্রসেসে কালেকশন আছে। এবার যারা এই সুইপার আছে তাদের পারিশ্রমিকটা কত, মানে কত দেওয়া হয়? দেখুন, পারিশ্রমিক অনেকে আছে যারা পার্মানেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, অনেকে আবার আছে যারা টেম্পোরারি অথবা কন্ট্রাকচুয়াল। তো দুজনের পারিশ্রমিকের মধ্যে ডিফারেন্স রয়েছে। তো পারিশ্রমিক কর্পোরেশনের ইয়েটা না নিয়ে বড়টা মুশকিল, মানে অন অ্যান অ্যাভারেজ ধরো সবাই ওই 15 থেকে 25,000 টাকার মধ্যে পায়। তাদেরকে মানে যারা সুইপার আছে তাদেরকে অঞ্চলটাকে কিভাবে ভাগ করে দেওয়া হয়, যে আপনি এরকম এই অঞ্চলে কাজ করবেন, কিভাবে ভাগ করে দেওয়া হয়? অঞ্চল ওরকম করে ভাগ করে দেওয়া মানে মানে সবার আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে, বাট আমরা ওটাকে শিফট করি। কারণ এক জায়গায় কাজ করতে 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 অনেকে একঘেয়ে হয়ে যায়, একরকম হয়ে যায়। তারপরে অনেক সময় রিলাক্টেন্ট হয়ে যায়, হ্যাঁ ছেলেরা আজকে না কালকে করবো। প্লাস লোকের সঙ্গে যে এলাকার লোকের সঙ্গে তাদের সঙ্গেও তার একটা মানে একটা যোগাযোগ হয়ে যায়। তো আমরা ওটা চেষ্টা করি যে কিছুদিন বাদে বাদে ওটাকে জায়গাটাকে শিফট করে দেওয়ার, যাতে কাজটা আরও ভালোভাবে হয়। এবার যে ড্রেনিং সিস্টেম রয়েছে, তো ওটা নির্দিষ্ট সময় অন্তর এই পরিষ্কার করা হয়? ড্রেনটা যেরকম করি সেটা আমরা ডিসিল্টিং করি, এটাকে ডিসিল্টিং বলে। ডিসিল্টিং ইন দ্য সেন্স, যখন বিভিন্ন ধরনের মাটি অথবা বিভিন্ন ধরনের আরও যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো রাস্তায় জমে থেকে অনেক সময় এই ড্রেনগুলোকে ব্লক করে, যার ফলে যখন বৃষ্টি হয় তখন এই জলগুলো ড্রেনের মধ্যে দিয়ে পাস করতে না পারার কারণে জল জমে যায়। তো এটা একটা ডিসিল্টিং তো আমরা নিশ্চিতভাবে করি, যেখানে ডিসিল্টিংয়ে মাটি প্লাস্টিক এগুলো বেরোয়। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষকে আগে সচেতন হতে হবে, যেখানে মানুষ প্লাস্টিক অথবা যে জিনিসগুলো আছে যেগুলো ডিস্ট্রয় করা যায় না, সেই জিনিসগুলো যত কম ব্যবহার করবে, সেই জিনিসগুলো যত কম এই ড্রেনের মধ্যে দিয়ে যাবে, তত কম এই ড্রেনগুলো ব্লক হবে। এবং বর্ষাকালে যখন জলগুলো জমবে তখন জলগুলো তাড়াতাড়ি পাস হয়ে যাবে, আদারওয়াইজ এগুলো ব্লক হয়ে যাবে। আমি দেখেছি যে উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেললে অনেক সময় ফাইনের ব্যবস্থা করা হয়, এটা কি কার্যকরী হয়? দেখো, এবার ব্যাপারটা হচ্ছে ফাইন তখনই আমরা কারোর উপর ইম্পোজ করতে পারবো যখন আমরা সঠিকভাবে দেখতে পারবো অথবা চিহ্নিত করতে পারবো যে কে সেই জিনিসটা ফেলছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি ওটাই বারবার ধরে বললাম, যেখানে মানুষের সচেতনতা অত্যন্ত প্রয়োজন। সেখানে দেখুন, এখানে প্রচুর বাড়ি রয়েছে যেখানে বাড়ির যারা পরিচারিকারা রয়েছেন তারা নিজের সকালবেলা নিজের বাড়ি যাওয়ার সময় অথবা দুপুরবেলা নিজের বাড়ি যাওয়ার সময় একটা রাস্তায় প্যাকেট ছুঁড়ে ফেলে দেবে। ওটা কোনায় গিয়ে পড়লো, আদৌ ওটা ডাস্টবিনে গিয়ে পড়লো না তার বাইরে গিয়ে পড়লো, সেটা তারা দেখলেও না, ফেলে দিয়ে চলে গেল। তো এই যে জিনিসগুলো, এগুলো সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু আমরা মানে এই যে কলকাতা শহর যে মানে আমরা এত সুন্দর করে সাজিয়েছি, সেই জিনিসটাকে মেনটেন করা মুশকিল হয়ে যায়। ভ্যাট বলতে মানে কম্প্যাক্টার, দুটো কম্প্যাক্টার ইউনিট আছে আমাদের এখানে। ওটা গড়চা, দুটোই গড়চা ফার্স্ট মানে লোয়ার প্লেসে রয়েছে। ওটা লোয়ার প্লেসে আমাদের হরিজন পাড়ার পাশে লোয়ার প্লেস। এইটা এবার ব্যাপারটা হচ্ছে যে
কম্প্যাক্টের ইউনিটগুলো 86 ওয়ার্ডে আছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে খালি 86 ওয়ার্ডের ময়লাই ওখানে এসে পড়ে, তো আশেপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে তার ময়লাও ওখানে এসে পড়ে। তো এবার খালি 86 স্পেসিফিক কতগুলো গাড়ি যায় বলা মুশকিল, কারণ ময়লাগুলো যখন পড়ে তার গায়ে তো 86 অথবা 85 অথবা 84 লেখা থাকে, তারা একসাথে গিয়ে ওখানে পড়ে। তো তুমি যদি বলো মানে পার ডে গোটা অ্যাভারেজ কম্প্যাক্টার থেকে যায়, 86 স্পেসিফিক্যালি আমার পক্ষে বলা সম্ভব হবে না, কিন্তু কম্প্যাক্টার থেকে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15টা গাড়ি প্রত্যেক দিন দুটো কম্প্যাক্টার থেকে দাবায়। ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, যে এখান থেকে এখানে বর্জ্য আসছে ঠিক আছে কিনা দেখার জন্য কোনো একজন লোক আছে তো? হ্যাঁ, নিশ্চিতভাবে এখানে আমাদের যেটা স্ট্রাকচারটা রয়েছে, সিও থাকে আমাদের, এদেরকে বলে সিও। তো এরা হচ্ছে মেন সুপারভাইজার, এদের আন্ডারে থাকে ব্লক সরকার, যেখানে আমরা ব্লক সরকার বলি। তো আমার একজন সিও আছে, আমার তার আন্ডারে 1 2 3 4 5 পাঁচজন ব্লক সরকার আছে। তো 5 জন ব্লক সরকারের আমাদের আলাদা আলাদা জায়গা ভাগ করা আছে। তো তারা ওই জায়গাটুকু মানে রাস্তা ভাগ করা আছে, সেই রাস্তা ব্লক সরকার দেখে, তাদের সুপারভাইজ করে সিও। সিওর রেসপন্সিবিলিটি দেখা এই যে দু ধরনেরই পরিষ্কার, যেটা আমি বললাম সকালবেলা সুইপিংয়ের যে পরিষ্কারটা হয় সেটাও যাতে রেগুলার হয়, এবং তার সাথে সাথে এই যে ড্রাইয়ের ওয়েট ওয়েস্ট যে কালেকশন, সেই কালেকশনটাও যাতে ঠিকভাবে হয়, এবং এই কালেক্টেড ওয়েস্ট সেটা সঠিকভাবে রাস্তায় না ঘোরাতে গিয়ে পড়তে গিয়ে সেটা যাতে কম্প্যাক্টরে যায়, সেটাও তার দেখা দেয়। একটা বড় এই উৎসবে আগে বা পরে কোনো ব্যবস্থা নেওয়া হয় যে বর্জ্যটাকে যাতে? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমরা বললাম আমাদের ঠিক পুজোর আগে এটাকে আমরা বলি SWM, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই ডিপার্টমেন্টটার নামই হচ্ছে SWM, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো আমাদের যিনি মাননীয় মেয়র পারিষদ রয়েছেন, প্রত্যেকটা বড়োতে আমাদের যেরকম 8 নম্বর 86 নম্বর ওয়ার্ডটা আমার 8 নম্বর বড়োর অন্তর্গত, তো এই 8 নম্বর বড়োতেই SWM নিয়ে মিটিং হবে আগামী 4 তারিখ, এই 4 তারিখ সেপ্টেম্বর মাসের 4 তারিখ। তো সিমিলারলি প্রত্যেকটা বড়োতে পুজোর আগে এই SWM নিয়ে মিটিং হয়, কারণ পুজোর সময় এত মানুষ কলকাতা শহরে আসে এবং এত বর্জ্য পদার্থ, এবং আমাদের বাড়িতেও প্রচুর গেস্ট আসে, তারাও আসে, সেখান থেকেও একটা ওয়েস্ট জেনারেশন হয়, প্লাস রাস্তায় এত লোক, তারা আইসক্রিম খাচ্ছে, তারা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, ফ্রুটি খাচ্ছে, সেই জিনিসগুলো রাস্তায় ফেলে দিচ্ছে। তো সেইটাকে কন্ট্রোল করার জন্য একটা মিটিং আমরা প্রত্যেক বছরই করি, এবছরও আমরা সেটা করব, যাতে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে করতে পারি, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ আমাদের এই 86 নম্বর ওয়ার্ডে কলকাতার বুকে এটা ওয়ান অফ দ্য মোস্ট পশেস্ট ওয়ার্ড, যেখানে গড়িয়াহাটের মতো অঞ্চল রয়েছে, হিন্দুস্তান পার্কের মতো অঞ্চল রয়েছে, ডোভারলেনের মতো অঞ্চল রয়েছে, এবং এখানে সব থেকে বড় বড় দুর্গাপুজো, 5টা বড় দুর্গাপুজো যেখানে সিএম ম্যাডাম নিজে ওপেন করতে আসে সেই পুজোগুলো। সুতরাং সেই জায়গায় আমাদের বাড়তি নজর রাখতে হয়, সেই জায়গায় আমাদের বাড়তি সতর্কতা নিতে হয়, যাতে আমরা যেহেতু এত বড় বড় পুজো এখানে, এলাকার মানুষের সেই পুজো বড় হওয়ার কারণে, ভিড় হওয়ার কারণে, এই ময়লা যে জমে সেটার কারণে যাতে এলাকার মানুষের অসুবিধা না হয়, সেটার জন্য আমাদের আগাম সতর্কতা, আগাম পরিকল্পনা আগামভাবে আমাদের করতে হবে। নিশ্চিতভাবে আমি ওটাই বারবার ধরে বলছিলাম যে এই যে প্লাস্টিকগুলো ডিস্ট্রয়েড হয় না, অথবা থার্মোকল, হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত প্রচুর জায়গায় দেখা যায় যে বাড়িতে অনুষ্ঠান হলে থার্মোকলের প্লেটে খাওয়ানো হচ্ছে, থার্মোকলের বাটি ইউজ করা হচ্ছে। তো থার্মোকল তো কোনোভাবেই ডিস্ট্রয় করা যায়, প্লাস্টিক কোনোভাবেই ডিস্ট্রয় করা যায়। সুতরাং এইগুলোকে আমরা ডিসকারেজ করি করার, বাট এখনো পর্যন্ত মানুষের, আমি বললাম ওই সচেতনতা এখনো পর্যন্ত ওই লেভেলে যায়নি। মানুষ, বারবার ধরে বলছি, মানুষকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন না হলে এই জিনিসটা থেকে আমরা বেরোতে পারবো না। কারণ এই বিশেষ করে এই বর্ষার সময় এই যে জল জমাটা, তার প্রধান যে কারণ সেটা হচ্ছে কিন্তু এই প্লাস্টিক। কারণ মানে পুরো কলকাতা শহর যদি আমরা দেখি, কলকাতা শহরে যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমটা একটা ক্যাপাসিটি আছে। তোমরা দেখবে নিউ ইয়র্কের মতো শহরেও কিন্তু জল জমেছে। কেউ যদি বলে কলকাতা শহর কবে জলমুক্ত হবে, অথবা 86 ওয়ার্ড কবে জলমুক্ত হবে, আমি বলবো এটা it is a situation which is desirable, but it cannot be practically achieved. The reason behind it is যে আমার যে ক্যাপাসিটিটা আছে, ধরো কলকাতা শহর অথবা আমার 86 ওয়ার্ডের ড্রেনেজ ক্যাপাসিটিটা আছে, সেটা 1 ঘন্টায় হয়তো 1 লিটার জল ডিসপোজ করার মতো তার ক্ষমতা আছে। এবার 1 ঘন্টায় যদি 5 লিটার বৃষ্টি হয়,
তাহলে আমাকে তো তার টার্নারাউন্ড টাইম 1 ঘন্টা করে 5 ঘন্টা দিতে হবে, তাহলে তো আমি সেটা করতে পারবো না। এবার বৃষ্টি কত জোর হবে, কত কি হবে, সেটা তো আমার হাতে নেই, সেটা প্রকৃতির উপর ডিপেন্ড করে। এবার কবে বৃষ্টি জোর হবে সেটা নিয়ে কয়েকশো কোটি টাকা খরচা করে কলকাতা শহরে পুরো ড্রেনেজ চেঞ্জ করে দেওয়া, সেটা পসিবল না। সুতরাং এইটা মানুষকে বুঝতে হবে, এটা যত তাড়াতাড়ি এই মানুষ বুঝবে, এবং প্লাস্টিক এবং এই যে আনডিস্ট্রয়েবল যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো যত কম ব্যবহার করবে, তত যে ড্রেনগুলো কম জ্যাম হবে, তত তাড়াতাড়ি জল যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা আরও তাড়াতাড়ি কার্যকরী হবে। এবার আমরা এই পুরো কাজটা করার জন্য একটা প্ল্যান বানিয়েছি। তো এই হচ্ছে আমাদের প্ল্যানটা। বলো বলো বলো, মুখে তুমি বলো, জোরে জোরে বলো। ক্লাসগুলো পড়ে দাও। বিভিন্ন রকম প্লাস্টিক দূষণ সংক্রান্ত রোগ জীবাণু সম্পর্কে সচেতন করা প্রয়োজন। সেকেন্ড, বিভিন্ন ধরনের পোস্টার লাগানো উচিত সচেতনতামূলক। বিভিন্ন রকম লিফলেট বর্জ্য সংগ্রাহকদের দ্বারা বিলি করানো উচিত। উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেললে ফাইনের ব্যবস্থা করা উচিত, যেটা কার্যকরী হবে। আচ্ছা, উৎসেই বর্জ্যকে আলাদা আলাদা করে ফেলা উচিত, যেমন ভেজা বর্জ্য যেটা আপনি বললেন সবুজ বালতিতে, এবং শুকনো বর্জ্য নীল বালতি। আচ্ছা, কোনো পার্ক বা উদ্যানে চার্নিং মেশিনের ব্যবহার করা উচিত, যেটাতে বায়ো কম্পোস্টার ব্যবহার করে উৎপন্ন পদার্থকে সার হিসেবে ব্যবহার করা যাবে। আচ্ছা, এলাকার প্রচার অভিযানে ব্যবস্থা করা উচিত। আবর্জনা সংগ্রাহকদের যারা আবর্জনা সংগ্রহ করবেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া উচিত, যাতে তাদের মাধ্যমে আমরা সচেতন করতে পারি যে জল জমলে ডেঙ্গুর পরিমাণ বাড়বে, বিভিন্ন রকম মশাবাহিত রোগের পরিমাণ বাড়বে, এইসব সচেতন করা যেতে পারে। পারফেক্ট, এগুলো আমরা মানে প্রত্যেকেই করে থাকি, বাট আমি আবারও সেই একই কথাই যাচ্ছি, মানুষ যতক্ষণ না সচেতন হবে, এইগুলো এই পয়েন্টসগুলো লেখা, এবং এই পয়েন্টসগুলো তোমরা হয়তো মানে একদিন প্র্যাকটিস করবে, দুদিন প্র্যাকটিস করবে, বাট মানুষকে এই জিনিসটাকে বোঝাতে হবে। মানুষকে চ্যারিটি বিগিনস এট হোম। আমার ওয়ার্ডে এখানে কজন আছে যারা এখানে থাকে, 86-এ থাকে, কার কজন আছে, কেউ আছে? কেউ থাকে না এখানে। যাই হোক, দ্যাট ইজ নট দ্য মেইন থিং। তোমাদের বাড়িতে গিয়ে আগে এই জিনিসটা করতে হবে। তুমি যখন দেখবে তোমার বাড়ির যে পরিচারিকা রয়েছে অথবা যে হাউস মেকার রয়েছে, সে যখন ওই বাইরে ময়লাটাকে এর উপরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তোমাকে সেই জায়গাটা আগে আটকাতে হবে। তো চ্যারিটি বিগিনস এট হোম। নিজে যে কাজটা করবো আগে নিজে থেকে সেই জিনিসটাকে শুরু করতে হবে। তোমরা সেই জিনিসগুলো তোমাদের বাড়ি থেকে যদি শুরু করো, তাহলে ওই পরিচারিকা যখন আরো 4টে বাড়িতে যাবে, তখন তার মাথায় থাকবে যে না, আমি তো ওখানে এটা ফেলিনি, এখানে ওইভাবে ফেল। তো এই যে জিনিসটা দেখো, কলকাতা শহর একটা এত বড় শহর, যেখানে এত পপুলেশন, আমার ফোনটা বাজছে, তো যেখানে এত পপুলেশন, সেইখানে মানুষকে সচেতন করা ইজ ডিফিকাল্ট। বাট আমি বারবার ধরে বলছি, ডিফিকাল্ট হলেও অসম্ভব নয়, কিছু সময় নেবে, বাট আমরা বিশ্বাস করি যে এটা আস্তে আস্তে আমরা করতে পারবো। কেন আমি বলছি আরো, যে কলকাতা কর্পোরেশন একটা আমরা এই যে ডাস্টবিনগুলো তোমরা যেটা রাস্তায় দেখো, আস্তে আস্তে উই আর ইন দ্য প্রসেস টু ইরাডিকেট অল দিস ডাস্টবিনস অ্যাক্রস দ্য সিটি। আমার ওয়ার্ডে আমি নতুন করে আর কোনো ডাস্টবিন লাগাতে দিচ্ছি না, যেখানে, কারণ যত ডাস্টবিন লাগবে মানুষকে মানে ওটা চিহ্নিত করে দেওয়া যে ওই জায়গাটাই তুমি গিয়ে ময়লাটা ফেলবো। তো এবার মানুষের যে ময়লা, সেই ময়লা যদি আমি বাড়ি থেকে কালেক্টই করে নিই, তাহলে তার তো আর গিয়ে ওই ডাস্টবিনে ফেলার প্রয়োজন নেই। তাকে যতদিন আমি ডাস্টবিন দিয়ে যাবো ওইখানে, সে বাড়ির কাজের লোককে দিয়ে ওইখানেই ফেলাবে, আমার সকালবেলা লোক বাঁশি বাজালেও সে দেবে। তো এইটা হচ্ছে যে জিনিসটা, এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা প্র্যাকটিস করতে 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 হয়তো এক সময় আসবে যেখানে মানে আমরা একদম মানে যেরকম বিদেশে দেখি ওরকম জায়গায় আসবো, বাট বিদেশে একটা শহরে 1 লক্ষ লোক থাকে, সেখানে কলকাতা শহরে 1 কোটি লোক। সুতরাং এই জিনিসটা করা ইজ ডিফিকাল্ট। থ্যাংক ইউ।